এখন আমরা আছি পুলিশ লাইন মৌলভীবাজার। এই সিলেট রোডে সিএনজি চলাচলটা অনেক বেশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গতকালকে তো আমরা আসছিলাম শ্রীমঙ্গল, আর শ্রীমঙ্গল থেকে এখন রওনা দিয়েছি জাফলংয়ের দিকে, কারণ শ্রীমঙ্গলটা আমাদের অত ভালো লাগে নাই। আর এখন এতদিন তো ছিলাম আমরা 3 জন 2 গাড়িতে, বাট এখন R15-এর পিছনে ফাঁকা দেখতেছেন। তো ভাই ফাঁকা দেখতেছেন মানে এরকম না যে রাকিব আমার পিছে, এটা না। আসলে রাকিবের যে কোনো একটা ফ্যামিলির ইমার্জেন্সি, যে কোনো একটা কারণবশত রাকিবকে চলে যাইতে হয়েছে ঢাকা। আর এই রাকিবের ঢাকা যাওয়ার কারণে এখন আমাদের প্ল্যানটা তো আর মিস করতে পারি না, মানে আমাদের ঘোরাটা আর মিস যাতে না হয়, যেন রাকিব বাসে করে ঢাকা চলে গেছে। আর আমাকে আর সবুজকে ওর বাইক দিয়ে গেছে। তো এখন আমরা দুজন আমাদের প্ল্যান অনুযায়ী যাচ্ছি। আমাদের যেই জাফলং যাওয়ার কথা ছিল সেই জাফলং আমরা যাচ্ছি। তো এখান থেকে জাফলংয়ের দূরত্ব নাকি 130 কিলো প্লাস। সো 3.5 ঘন্টা সময় লাগতে পারে যাইতে। তো দেখি কতক্ষণ সময় লাগে আর কী প্যারা খাইতে হয় না হয়, এটা তো আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। আর এমনিতে যে এখানে ঘুরলাম, এই ভিডিওগুলো বানানো হয় নাই, কারণ ওরকম ভালো লাগে নাই, সো এর জন্য আর বানাইনি। আর সবুজ তো এখন R15 পাইছি, এখন টানবে একা একা পাগলের মতো। সময় যখন 8:35, তো তখন আমরা শ্রীমঙ্গল থেকে জাফলংয়ের দিকে রওনা দিলাম। 130 কিলো রাস্তা। তো দেখি 130 কিলো রাস্তা আমাদের অতিক্রম করতে কত সময় লাগে। কারণ আপাতত কিছু রাস্তা চালায় আসলাম, রাস্তাটা ভালো লাগছে। হ্যাঁ, মোটামুটি চালানোর মতো রাস্তা। কারণ সিলেটের রাস্তার অবস্থা কত ভালো না খারাপ, এটা তো আপনারা অনেকেই ভালোভাবে জানেন যে কত কষ্ট করে, কত প্যারা খায় ভাঙাচুরা পার হয়ে আসতে হয়। সো এখনের রাস্তাগুলো আগে দেখি কী অবস্থা। মোটামুটি তো ভালোই লাগলো কিছুক্ষণ রাইড করে। সময় যখন 8:45, এখন আমরা আছি পুলিশ লাইন মৌলভীবাজার। মানে মৌলভীবাজারের ভিতরে ঢুকে গেছি। তো আমাদের বেশিক্ষণ সময় লাগে নাই, 15 মিনিট সময় লাগছে মৌলভীবাজার আসতে। আর এই যে মৌলভীবাজার পুলিশ লাইন। আর এখানে আমরা একটা ছোট্ট একটা হোটেলে সকালে নাস্তাটা ছেড়ে নিতেছি, কারণ নাস্তা করে বের হই নেই। সো নাস্তা করে দেন আবার রওনা দিব জাফলং এর উদ্দেশ্যে। খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে সবুজের পিছু ব্যাগ বাইনা দিছি। রাকিব তো নাই, তো ওর হেলমেটটা লাস্ট বাইধা রাখছি। আর এখন হচ্ছে হেলমেট নিয়ে আমাদের যাত্রা করতে হবে। আর এই যে অবস্থা বাইকের, এই যে আবারও 9:22 বেজে গেছে। খাওয়া দাওয়া করতে, নাস্তা করতে অনেক সময় লেগে গেছে। তখন আবার একটু গাড়িটা টাইনে যেতে হবে। এই সিলেট রোডে সিএনজির চলাচলটা অনেক বেশি, মানে সিএনজির জন্য গাড়ি যে টানমো ভাগামো একটু দ্রুত যাবো কোনো প্রকার সম্ভব হয় না। এই যে অতিরিক্ত সিএনজি অটোরিকশা, তো এগুলোর কারণে আসলে এমনি স্লো 40-50 যেতে হইতেছে। আর রাস্তার অবস্থাও ভালো না। যতটুকু চালায় আসছিলাম 20 কিলো, হ্যাঁ 20 কিলো ভালোই চালায় আসছিলাম। আর 20 কিলো চালানোর পর থেকে এই যে এখন শুরু হয়েছে প্যারা। চান্দিনা ঘাট, হ্যাঁ চান্দিনা ঘাটের এখানে, এটা তো একটা বাজার। আবার তারপর দেখি রাস্তা ভালো হয় কি না। বাট এই যে অটোরিকশা সিএনজির কারণে চলাচলটা অনেকটা টাফ হয়ে গেছে। একটুবার ব্রেক ধরতে, মানে যে যতটুকু সময় বাঁচানোর চিন্তা ভাবনা করছি তাই না। ভাবছিলাম যে রাস্তাটা তো ফাঁকাই আছে, সময় মিলা যাবে, বাট এখন মিলতেছে না। হয়তো বা সামনে আবার ফাঁকা রাস্তা হয়ে যাবে। যেরকমটা জ্যামজট ভাবছিলাম না, ওইরকমটা না। রাস্তাটা মোটামুটি ভালোই। এই যে 80-90-তে গাড়ি টানতেছি। 100 ক্রস করতে পারি চাইলে, বাট করতেছি না, ওভার স্পিডিং করতেছি না। আমরা 80-90 বেস্ট মনে হইতেছে, সো ওইভাবেই গাড়িটা চালাইতেছি। এইভাবে যদি পুরো রাস্তা থাকে তাহলে তো কথাই নেই, অল্প সময়ের ভিতরেই জাফলং চলে যেতে পারবো। কারণ আমাদের বের হওয়ার কথা ছিল হোটেল থেকে 6টার দিকে, আর আমরা বের হয়েছি 8টার পরে। তো আমাদের এমনি লেট হয়ে গেছে, কী বলবো, রাত্রে ঘুমাইতে লেট, দেন আবার ঘুমের থেকে উঠতেও লেট। সেই কারণে আবার রাকিবকে দিয়ে আসতে হয়েছে। আবার জাফলং যাবো না এরকম করে আমাদের চলে গেছে সময়। সিলেট আসার সময় ভাই যে পরিমাণ ভাঙাচুরা খাইছি,
সো এদিক দিয়ে যে জাফলং যে এই 130 কিলো এর ভিতরে অল্প 4-5 কিলো একটু ঝামেলা ছিল, ওইটার জন্য আমি একটু কনফিউশনে পড়ে গেছিলাম যে যায় কি না, ভালোভাবে যাইতে পারি কি না, রাস্তা আবার এরকম নাকি। আর যে সিএনজির তো একটা প্রেশার বললামই, সো ওই সিএনজির কারণে একটু আতঙ্কে ছিলাম যে যাইতে লেট হবে, বাট না, এখন ঠিক আছে। এতক্ষণ পরে জাফলংয়ের একটা ছোঁয়া পাইছি। এই যে এই নদীটা ডাইরেক্ট জাফলংয়ের ওই নদীটার সাথে অ্যাড হয়, আর এই যে পাহাড়গুলো, মানে এক কথায় জাফলংয়ের একটা ছোঁয়া পেয়ে গেছি। মনটা তো এইভাবেই ফ্রেশ হয়ে গেছে। অনেক গরম ছিল রাস্তায়, আর এই জায়গাটায় আসার পর একটু ঠান্ডা লাগতেছে। চারোর গাছপালাটা বাইরে গেছে, পাশে ছোট নদী। আর জাফলংয়ের যারা আসছেন এর আগে জানেন তো যে এই নদীর পানিটা কত পরিমাণ ঠান্ডা হয়। ওই যে দূরে পাহাড়ও দেখা যাইতেছে, ক্যামেরায় গোপ্রোতে কতটুকু বোঝা যাইতেছে জানি না, বাট এমনিতে ওই যে বরাবর পাহাড়, ইন্ডিয়ান পাহাড়গুলো। কারণ জাফলংয়ের যত পাহাড় আছে সব তো ইন্ডিয়ার ভিতরে পড়ছে, বাংলাদেশে তো পাহাড় পড়ে নেই। তো ওই যে ইন্ডিয়ান পাহাড়গুলো দেখা যাইতেছে। কিছুদিন আগে একটা পোস্ট করছিলাম, পাহাড় ডাকছে আমায়, সো পাহাড়ি এসে বললাম, বাট পাহাড়ের উপরে না, নিচে ওই যে পাহাড়। আর আমি তো আমি কই থাকবি, থাকবি কই? ঠাকুর অবশেষে চলে আসছে জাফলং। কি রে, এই তো আমি বললাম এর নাম দিকে। তো জাফলং তো আইসা পড়ছি, এখন এই জায়গায় হচ্ছে একদিন থাকবো। তো থাকার জন্য আগে আমার প্রয়োজন হচ্ছে হোটেল। সো আগে হোটেলটা খুঁজে নিই। এখন হোটেল খুঁজতে হবে। জাফলং আমি আগে কখনো থাকি নাই, সবুজ নাকি থাকছে, ও থাকার নাকি একটা এক্সপিরিয়েন্স আছে। দেখি আমাকে কি হোটেল খুঁজে দেয় থাকার জন্য। মানে আজকে আইসা ঘুরা আজকের দিনে চলে যেতে পারবো না, এত এনার্জি নাই শরীরে। এই জায়গার একজন স্থানীয় লোক নিয়ে নিলাম সাথে, তো উনি চিনাই দিবে কোথায় থাকার হোটেল কি আছে, মানে ওই জায়গায় নিয়ে যাবে আমাদের। সো ওনাকে পিছিয়ে উঠে নিলাম, ভালো লোক। বললো ভাই আমি ওইদিকে যাবো, সাথে নিয়ে চলেন আমাকে, আপনাদেরকে দেখা দিচ্ছি। তো এদিক দিয়ে যেহেতু, বাট এখন আমাদের জন্য ওই দিক দিয়ে ঘুরে যাবে। হ্যাঁ, ওনারও একটু হেল্প হবে, হাঁটা লাগবে না, আর আমাদেরও অনেক হেল্প হবে, আমাদেরও ঘোরা লাগবে না, খোঁজা লাগবে না। কারণ এই দিক দিয়ে তো সবসময় জাফলং এসে হাইটা যায় গোসল করে দেন চলে যাইতাম। বাট এখন হিসাবটা ভিন্ন, এখন আমি একদিন থাকবো, রাত্রে পাহাড়ে থাকবো।